আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা অ্যান্টিডায়াবেটিক ড্রাগের ফার্স্ট যে ড্রাগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইনসুলিন। তাহলে ইনসুলিনের জাস্ট কিছু বায়োকেমিস্ট্রি আমরা একটু জেনে নিই যে বডিতে বিশেষ করে ব্লাডে যখন গ্লুকোজ লেভেল বেড়ে যায় তখন সেই গ্লুকোজ লেভেলগুলো বিটা সেলকে অ্যাক্টিভেট করে। তো বিটা সেল কী করে? ইনসুলিন সিক্রেশন বাড়িয়ে দেয়। এই ইনসুলিন দেন তার সেল টু সেল যে রিসেপ্টরগুলো আছে সেখানে গিয়ে তারা তাদের ফাংশন করে। তো এটা হচ্ছে একটা ইনসুলিনের রিসেপ্টর। দেখতে আমরা দেখবো এখানে 4টা সাব ইউনিট থাকে, 2টা এ সাব ইউনিট এবং 2টা বি সাব ইউনিট। এই জন্য এদেরকে বলা হয় টেট্রামার। তো এই সাব ইউনিটগুলো পরস্পরের মধ্যে ডাইসালফাইড বন্ড দিয়ে ফিউজ করা। সো ইনসুলিনগুলা যে আলফা সাব ইউনিট সেগুলো সবসময় এক্সট্রা সেলুলারই থাকে, বাট বিটা সাব ইউনিটের কিছু অংশ সেলের বাইরে আর কিছু অংশ সেলের ভেতরে থাকে। এবং বিটা সাব ইউনিটের সাথে একটা এনজাইম কানেক্ট করা থাকে, সেটার নাম হচ্ছে টাইরোসিন কাইনেজ। এই জন্য এই এনজাইমের নাম থেকে পুরো রিসেপ্টরের নাম হয়ে যায় টাইরোসিন কাইনেজ রিসেপ্টর। তাহলে ইনসুলিন কোন ধরনের রিসেপ্টরের উপর কাজ করে? টাইরোসিন কাইনেজ রিসেপ্টর। তাহলে ইনসুলিন যখন এই আলফা সাব ইউনিটের সাথে বাইন্ড করে তখন এই আলফা সাব ইউনিটে কিছু কনফরমেশনাল চেঞ্জ হয়। সেই কনফরমেশনাল চেঞ্জগুলো বিটা সাব ইউনিটকে ট্রান্সফার করে, তখন বিটা সাব ইউনিটগুলো এসে একটা আরেকটার সাথে লেগে যায়, কাছাকাছি এসে যায়। তখন এই পুরো যেই রিসেপ্টরটা সেটা ডাইমারে কনভার্ট হয়ে যায়। টেট্রামার ছিল, এখন 2টা ফিউজ হয়ে শুধুমাত্র ডাইমারে কনভার্ট হয়ে যায়। এবং সেই সাথে টাইরোসিন কাইনেজে ফসফোরাইলেশন হয়, অর্থাৎ টাইরোসিন কাইনেজ এনজাইমটা অ্যাক্টিভেট হয়। সেটা সেলের ভিতরে থাকা ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেটকে স্টিমুলেট করে। এই ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট 2টা পাথওয়ের মাধ্যমে কাজ করে। একটা হচ্ছে যে রাস অর ম্যাপ কাইনেজ পাথওয়ে, যেটা কিনা যে কোনো সেলের গ্রোথ এবং ডিএনএ সিনথেসিসে হেল্প করে। মোস্ট ইম্পর্টেন্ট পাথওয়ে যেটা, সেটা হচ্ছে যে ফসফোটিডাইন ইনোসিটোল 3 কাইনেজ পাথওয়ে। এই পাথওয়ের মাধ্যমে কয়েকটা ইম্পর্টেন্ট কাজ করে। এর মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে ট্রান্সলোকেশন অফ গ্লুট4। আমরা জানি অনেকগুলো গ্লুকোজ ট্রান্সপোর্টার আছে যার মধ্যে গ্লুট4 কিনা শুধুমাত্র সাইটোপ্লাজমে থাকে। ইনসুলিনের প্রেজেন্সে এটা সাইটোপ্লাজম থেকে সেল মেমব্রেনের দিকে চলে আসে। এবং এই গ্লুট4-এর লোকেশন কোথায়? লোকেশন হচ্ছে যে স্কেলেটাল মাসেল, এডিপোস টিস্যু অ্যান্ড কার্ডিয়াক মাসেল। এরপরে লিভারে, যদি এটা একটা লিভার সেল হয়, এখানে ইনসুলিন এই পাথওয়ের মাধ্যমে কী কী কাজ করবে? তারা গ্লাইকোজেনেসিসকে বাড়িয়ে দিবে, গ্লাইকোজেনোলাইসিসকে কমিয়ে দিবে এবং গ্লুকোনিওজেনেসিসকে কমিয়ে দিবে। মোট কথা, তারা লিভারে গ্লুকোজগুলোকে গ্লাইকোজেনে কনভার্ট করে স্টোর করে রাখবে। এরপর স্কেলেটাল মাসেলে আমরা জানি এই যে গ্লুট4 এখন স্কেলেটাল মাসেলের সেল মেমব্রেনে চলে আসছে। তো বেশি বেশি গ্লুকোজ এখন স্কেলেটাল মাসেলে এন্ট্রি করবে, সো ইনক্রিজ গ্লুকোজ আপটেক এবং ডিক্রিজ প্রোটিন ব্রেকডাউন। এরপরে এডিপোস টিস্যুতে কী করবে? এডিপোস টিস্যুতেও লাইপোলাইসিসকে তারা প্রিভেন্ট করবে। তাহলে একটা জিনিস খেয়াল করুন যে ইনসুলিন গ্লাইকোজেনেসিস করতেছে, প্রোটিন ব্রেকডাউন কমাচ্ছে, ইট মিনস প্রোটিন সিনথেসিসে কিছুটা ইফেক্ট রাখতেছে। লাইপোলাইসিস কমাচ্ছে, ইট মিনস লাইপোজেনেসিস করতেছে। সব কিছু তারা তৈরি করতেছে। এই জন্য ইনসুলিনকে বলা হয় অ্যানাবলিক হরমোন। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটি ফাংশন আছে ইনসুলিনের, সেটা হচ্ছে যে ইট ইনক্রিজেস পটাশিয়াম আপটেক বাই দ্য সেল। কীভাবে? ইনসুলিন যখন অ্যাক্টিভেট করে এই পাথওয়েতে যে কোনো সেলের মেমব্রেনে পটাশিয়াম চ্যানেল ওপেন হয়ে যায়, যার কারণে ব্লাড দিয়ে যদি কোনো পটাশিয়াম যায়, সেই পটাশিয়ামগুলো এই চ্যানেলের মাধ্যমে সেলের ভেতরে ঢুকে যায়। এখন আরেকটা ইনফরমেশন আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে লিভার, স্কেলেটাল মাসেল এবং এডিপোস টিস্যু, এদের তিনটাকে বলা হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট টিস্যু। মানে এদের যদি গ্লুকোজকে ইউটিলাইজ করতে হয় তাহলে অবশ্যই এদের ইনসুলিনের প্রয়োজন। এজন্য এদেরকে বলা হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট টিস্যু। ওকে, তাইলে আমরা ইনসুলিনের ফিজিওলজি জানলাম। এখন আসি যে ইনসুলিনগুলা ড্রাগ হিসেবে যে আমরা ইউজ করি, এই ড্রাগ হিসেবে ইউজ করার জন্য ইনসুলিনগুলোর সোর্স কী কী? 2টার সোর্স সাধারণত। একটা হচ্ছে যে ভোবাইন প্যানক্রিয়াস থেকে আমরা আগে ইনসুলিন তৈরি করতাম এবং সেগুলো ড্রাগ হিসেবে ইউজ হতো। তো সেটার কিছু অ্যাডভার্স এফেক্ট ছিল, যেমন হাইপার সেন্সিটিভিটি, বিকজ এরা তো অ্যানিমাল থেকে নেওয়া হচ্ছে। এজন্য হিউম্যানে ইউজ করলে দেখা যাচ্ছে যে হাইপার সেন্সিটিভিটি দেখা দিচ্ছিল। তাই পরবর্তীতে হিউম্যান ইনসুলিনকে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে তৈরি করে সেটাই ড্রাগ হিসেবে ইউজ করা হয়। এবং এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কোথায় করা হয়? ইস্কিরেশিয়া কোলাই ব্যাকটেরিয়ার ভেতর। তাইলে বর্তমানে ইউজ করা যে ইনসুলিনগুলো সেগুলো হচ্ছে যে হিউম্যান ইনসুলিন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি তৈরি করা, এবং এটার হাইপার সেন্সিটিভিটি রেট অনেক কম। তো ইনসুলিনের প্রিপারেশন কী কী আছে? আমরা যে ইনসুলিন ইউজ করি এর মধ্যে র্যাপিড
অ্যাক্টিং অথবা আলট্রা শর্ট অ্যাক্টিং, দেন শর্ট অ্যাক্টিং, দেন ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, দেন লং অ্যাক্টিং। এই 4 গ্রুপের ইনসুলিন প্রিপারেশন আমরা সাধারণত পাই। এর মধ্যে র্যাপিড অ্যাক্টিং অথবা আলট্রা শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে দুটো রুটে আমরা সাধারণত ইনসুলিনগুলো দিতে পারি। একটা হচ্ছে ইনহেলেশন রুট আর একটা হচ্ছে সাবকিউটেনিয়াস রুট। ইনহেলেশন রুটে যে ড্রাগটা ইউজ করি সেটার নাম হচ্ছে যে আলফ্রেজা। এই আলফ্রেজা ডিউরেশন অফ অ্যাকশন হচ্ছে যে 2 to 3 আওয়ার্স, তাই এটা খুব র্যাপিডলি ডিস্ট্রয় হয়ে যায়। এজন্য এটার সাথে আমরা কম্বিনেশন হিসেবে কোনো লং অ্যাক্টিং ইনসুলিন ইউজ করি। তারপরে র্যাপিড অ্যাক্টিংয়ের মধ্যে আরেক গ্রুপের ইনসুলিন আছে যেগুলো হচ্ছে সাবকিউটেনিয়াসলি ইউজ করি। যেমন একটা হচ্ছে যে লিসপ্রো। এই লিসপ্রোটা আসলে কিভাবে তৈরি করা হয়েছে দেখেন, এখানে যদি আমি দেখাই, এটা একটা ইনসুলিনের স্ট্রাকচার, এ চেইন বি চেইন। এখানে 1 থেকে শুরু করে 30টা অ্যামাইনো অ্যাসিড আছে, আর এ চেইনে 21টা অ্যামাইনো অ্যাসিড আছে। তো এই যে দেখেন 28 এবং 29 এই পজিশনে কী কী আছে দেখেন, প্রোলিন এবং লাইসিন, নর্মাল হিউম্যান ইনসুলিন স্ট্রাকচার। তো লিসপ্রো কীভাবে তৈরি করা হয়েছে দেখেন, এই লাইসিনকে 29 থেকে 28-এ এবং প্রোলিনকে 28 থেকে 29-এ, জাস্ট এই চেঞ্জটা করার মাধ্যমে যে ইনসুলিনটা তৈরি করা হয় সেটা হচ্ছে যে লিসপ্রো। নাম থেকে বোঝা যায় দেখেন, লাইসিন প্রোলিন, এদের দুইটার মধ্যে ইন্টারচেঞ্জ হয় 28 এবং 29 পজিশনে। এরপরে আসেন এই অ্যাসপার্টটা কীভাবে তৈরি হয়, সেটা হচ্ছে যে এই যে প্রোলিন 28 নম্বর পজিশনে প্রোলিনটা, এই প্রোলিনটার জায়গায় যদি অ্যাসপারজিন অ্যাড করা হয়, অ্যাসপারজিন, ঠিক আছে, তাহলে যে ইনসুলিনটা সেটা হচ্ছে যে অ্যাসপার। তাহলে নাম থেকে মনে রাখবেন যে এটা অ্যাসপারজিন অ্যাড করা হয়েছে কত নম্বর পজিশনে, 28 নম্বর পজিশনে, প্রোলিনের সাবস্টিটিউট হিসেবে। এরপরে এই যে গ্লুলিসিন, এটা কিভাবে তৈরি করা হয়েছে, এটা হচ্ছে যে B3 পজিশনে অ্যাসপারজিনটাকে সরিয়ে এখানে লাইসিন অ্যাড করা হয়েছে, এবং এই লাইসিনটাকে সরিয়ে এখানে গ্লুটামিক অ্যাসিড অ্যাড করা হয়েছে। ইট মিনস 3 পজিশনে লাইসিন আর 29 পজিশনে গ্লুটামিক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে যে গ্লুলিসিন। ইট মিনস লাইসিন অ্যাড করা হয়েছে 3 পজিশনে, গ্লুটামিক অ্যাসিড অ্যাড করা হয়েছে 29 পজিশনে। তাহলে এই তিনটা হচ্ছে যে আলট্রা শর্ট অ্যাক্টিং ইনসুলিনের সাবকিউটেনিয়াস ফর্ম। তো এই ইনসুলিনগুলা কীভাবে দেওয়া হয়, ইনসুলিনের সাবকিউটেনিয়াস পাম্পের মাধ্যমে দেওয়া হয়, এবং এদের ডিউরেশন অফ অ্যাকশন হচ্ছে যে 3 to 4 আওয়ার্স পর্যন্ত এরা কাজ করে। এবং এগুলো একটা পেশেন্টকে যখন আমরা দিব তখন বলবো যে খাওয়ার কমপক্ষে 15 থেকে 20 মিনিট আগে খেতে হবে, টেকেন বিফোর ফুড। তো এখন এই যে আলফ্রেজা আমরা ইনহেলেশন রুটে ইউজ করি, এটার কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে। কন্ট্রাইন্ডিকেশন কোথায় কোথায়, যদি কোনো পেশেন্ট স্মোকিং করে তাকে আমরা এই রুটে ইনসুলিন দিতে পারবো না। যদি কোনো পেশেন্টের ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে তাইলেও আমরা এই পেশেন্টকে দিতে পারবো না। আবার কোনো পেশেন্টের যদি লাং ক্যান্সার থাকে তাদের ক্ষেত্রেও আমরা ইনহেলেশন রুটে ইনসুলিনটা দিতে পারবো না। এখন দেখুন, খেয়াল করুন, ইনসুলিন যে প্রিপারেশনগুলো আছে তাদেরকে কিন্তু ওরাল রুটে দেওয়া হয় না, নো ওরাল রুট। কেন? কারণ আমরা জানি ইনসুলিন একটা প্রোটিন, এই প্রোটিনটা কি হয়ে যায়, ডেস্ট্রয়েড বাই গ্যাস্ট্রিক এনজাইমস। এই জন্য ইনসুলিনের কোনো ওরাল প্রিপারেশন নেই। এরপরে যে নেক্সট প্রিপারেশান সেটা হচ্ছে যে শর্ট অ্যাক্টিং। তো শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে সাধারণত আমরা দুটো প্রিপারেশন পাই, একটা হচ্ছে যে রেগুলার ইনসুলিন, নভুলিন অর হিউমুলিন, দেন আরেকটা হচ্ছে সেমিলেন্টি। রেগুলার ইনসুলিনের কিছু ইম্পর্ট্যান্ট প্রপার্টি আছে, যে এটা সাধারণত সাবকিউটেনিয়াসলি ইউজ করা হয়, এবং এটা ডিউরেশন অফ অ্যাকশন হচ্ছে যে 4 to 6 আওয়ার্স। এবং এটা মোস্ট ইম্পর্টেন্টলি এটাই একমাত্র ইনসুলিন যেটা কিনা আইবি ফর্মে ইউজ করা হয়। কখন আমরা আইবিতে ইউজ করব, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস এই কন্ডিশনে, দেন হাইপার ক্যালিমিয়া এই কন্ডিশনে আমরা আইভি ইউজ করব। আরেকটা হচ্ছে যে নন কিটোটিক কোমা, হাইপারসমোলার নন কিটোটিক কোমাতে আমরা আইভি ইউজ করব। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন, যে আমরা ইনসুলিনের কোন প্রিপারেশনটা আইভিতে ইউজ করি, সেটা হবে অ্যান্সার রেগুলার ইনসুলিন। এছাড়া আর কোনো ইনসুলিন আমরা আইভিতে ইউজ করি না। এই ইনসুলিনগুলো আমাদের পেশেন্টকে বলে দিতে হবে যে টেকেন 30 মিনিট বিফোর মিল। আলট্রা শর্ট অ্যাক্টিং খুব তাড়াতাড়ি ফাংশন করে, এই জন্য বলবো যে জাস্ট 15 মিনিট আগে খান। আর শর্ট অ্যাক্টিং একটু লেট করে কাজ করে, সামান্যতম, যার কারণে আমরা 30 মিনিট আগে খেতে বলবো। তো এই যে দুটা ইনসুলিন আমরা পড়লাম, যে র্যাপিড অ্যাক্টিং এবং শর্ট অ্যাক্টিং,
দেখেন এরা কিন্তু ইমিডিয়েটলি কাজ করতেছে, ইমিডিয়েট ব্লাড গ্লুকোজ কমাচ্ছে। তাই এদের দুইটাকে একসাথে আমরা কী বলি জানেন? এদের দুইটাকে একসাথে আমরা বলি প্যারেন্ডিয়াল ব্লাড গ্লুকোজ কমা। ইট মিনস খাওয়ার পরপর যদি ব্লাড গ্লুকোজ কোনো পেশেন্টের বেড়ে যায়, তাদেরকে আমরা র্যাপিড অ্যাক্টিং অ্যান্ড শর্ট অ্যাক্টিং ইনসুলিনগুলো সাজেস্ট করব। তাহলে কাদেরকে সাজেস্ট করব? যাদের খাওয়ার পরপরই হাইপারগ্লাইসেমিয়া হয়, তাদেরকে আমরা খাওয়ার পরপরই যাতে গ্লুকোজ লেভেল কমে যায় সেজন্য র্যাপিড অ্যাক্টিং এবং শর্ট অ্যাক্টিং ইনসুলিন সাজেস্ট করব। এরপরে আসেন এই যে ইনসুলিনের প্রিপারেশন, এই ইনসুলিনের প্রিপারেশনগুলো কীভাবে তৈরি করে? সাধারণত তারা একটা জিঙ্ক মলিকুলের সাথে 6টা ইনসুলিন অ্যাড করে তারা হ্যাক্সামার ফর্মে বডির সাবকিউটেনিয়াসলি বডির ভিতর এন্ট্রি করায়। তো হ্যাক্সামার ফর্মগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভেট। তো বডির ভেতরে গিয়ে তারা জিঙ্কগুলো একটা ইনসুলিন তারা রিলিজ করে, তাহলে মনোমারে কনভার্ট হয়। মনোমারটা হচ্ছে যে অ্যাক্টিভ ফর্ম, ঠিক আছে? এভাবেই তারা কাজ করে। এরপর আসেন ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। ইন্টারমিডিয়েট অ্যাক্টিংয়ের মধ্যে দুটা আমরা জানি, একটা হচ্ছে যে এনপিএইচ ইনসুলিন, যেটা হচ্ছে নিউট্রাল প্রোটামিন হেজড্রন, আর একটা হচ্ছে ল্যান্টি। এই ল্যান্টিটা দুটা কম্বিনেশন, একটা হচ্ছে আলট্রা ল্যান্টি আর একটা হচ্ছে সেমি ল্যান্টি। আলট্রা ল্যান্টিটা হচ্ছে 70% ক্রিস্টালয়েড আর 30% অ্যামোফার্স সেমি ল্যান্টি দিয়ে তৈরি। তাহলে এটা যদি ইস্টু করে 7:3 আমরা 3, এই ফর্মে সাধারণত ল্যান্টিটা পাওয়া যায়। এরপরে আসেন লং অ্যাক্টিং। লং অ্যাক্টিং ড্রাগগুলো হচ্ছে যে গ্লার্জিন, ডেটেমির এবং ডেগ্লুডেক। গ্লার্জিন কীভাবে তৈরি করা হয় দেখুন, এটা হচ্ছে এইচএনে 21 নম্বর অ্যামাইনো অ্যাসিড হচ্ছে যে অ্যাসপারজিন। তো এই 21 নম্বর অ্যাসপারজিনটা সাবস্টিটিউট হয় গ্লাইসিন, অর্থাৎ অ্যাসপারজিনটা সরিয়ে এখানে এখন গ্লাইসিন অ্যাড করা হয়। এবং বি চেইনে 30 পজিশনের যেই অ্যামাইনো অ্যাসিডটা আছে তার সাথে আরও 2টা আর্জিনিন অ্যাড করা হয়। তাহলে খেয়াল করুন, এখানে 21টা অ্যামাইনো অ্যাসিড ছিল, তো 21 নম্বরটা জাস্ট সাবস্টিটিউট করা হয়েছে, যার কারণে এখনও এখানে 21টা অ্যামাইনো অ্যাসিডই আছে। আর এখানে 30টা ছিল, সাথে 2টা অ্যাড করা হয়েছে, তাহলে এখানে এখন 32টা। টোটাল অ্যামাইনো অ্যাসিড কয়টা? 53। এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যে এখানে টোটাল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে যে 53 অ্যামাইনো অ্যাসিড। নর্মালি ইনসুলিনে 51 অ্যামাইনো অ্যাসিড থাকে, গ্লার্জিনের ক্ষেত্রে 53 অ্যামাইনো অ্যাসিড। এটা হচ্ছে যে লং অ্যাক্টিং, এটা ডিউরেশন অফ অ্যাকশন অনেক বেশি, যার কারণে এটা আমরা ডেইলি একটা ডোজ ইউজ করলে এনাফ। এবং এটার পিএইচ হচ্ছে অ্যাসিডিক এবং বাকি সবগুলো হচ্ছে অ্যালকালাইন। এরপর আসেন ডেটেমির। এই ডেটেমিরটা কীভাবে তৈরি করা হয়? এটা হচ্ছে যে এই যে 30 নম্বর যে অ্যামাইনো অ্যাসিডটা আছে এটা রিমুভ করে লাইসিনের সাথে একটা ফ্যাটি অ্যাসিড অ্যাড করা হয়, যে ফ্যাটি অ্যাসিডের নাম হচ্ছে যে মিরিস্টিক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে যে ডেটেমিরের স্ট্রাকচার। গ্লার্গিন এবং ডেটেমির এই দুইটা হচ্ছে 24 আওয়ার্স ডিউরেশন অফ অ্যাকশন, বাট মোস্ট লংগেস্ট অ্যাক্টিং হচ্ছে যে ডিগ্লুডেক, এটা হচ্ছে 48 আওয়ার্স ডিউরেশন অফ অ্যাকশন। এই যে ডেটেমির, তার একটা এন্ডে একটা ফ্যাটি অ্যাসিড অ্যাড হওয়াতে তার অ্যাবসর্পশন রেট কমে যায়, যার কারণে এটা লং অ্যাক্টিং হয়ে যায়। এই লং অ্যাক্টিং যেই ইনসুলিন প্রিপারেশন, এদের আরও কিছু নাম আছে, যেমন এদেরকে বলা হয় পিকলেস ইনসুলিন, অথবা আরেকটা নামে ডাকা যায় যে সেটা হচ্ছে বেজাল ইনসুলিন। কারণ এরা হচ্ছে যে বডিতে বেজাল লেভেলে থাকে 24 ঘন্টা ধরে এবং কোনো পিক রাইজ হয় না, যার কারণে এই ড্রাগগুলোর হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স অনেক কম। তাহলে আমরা দেখি গ্রাফের মাধ্যমে সবগুলো ইনসুলিন প্রিপারেশন আমরা এখন দেখার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা র্যাপিড অ্যাক্টিং ইনসুলিনটা দেখি কীরকম। তারা হচ্ছে দেওয়ার সাথে সাথে র্যাপিডলি রাইজ হবে এবং 2 to 4 আওয়ার্সের মধ্যে তারা কী করবে, আবার ডাউন হয়ে যাবে। এরা হচ্ছে যে র্যাপিড ইনসুলিন। তারপরে আমরা রেগুলার ইনসুলিন দেখব, সেটা হচ্ছে যে এরাও রাইজ পিক করবে, বাট এরা 6 ঘন্টার মধ্যে আবার কমে যাবে। এরপর আমরা দেখব যে ইন্টারমিডিয়েট অ্যাক্টিংগুলো, সেগুলো হচ্ছে এরা এরকম একটা গ্রাফ তৈরি করে। এখানে দেখেন এরা রাইজ হয় ঠিকই, কিন্তু এরা দেখেন 16 আওয়ার্স পর্যন্ত অ্যাক্টিভেট থাকে, অথবা 12 আওয়ার্স পর্যন্ত অ্যাক্টিভেট থাকে। এই জন্য এদেরকে আমরা ডোজ হিসেবে দিনে 2বার আমরা দিতে পারি, 16 ঘন্টা, দেন আবার দিলে আবার 16 ঘন্টা পর্যন্ত কাজ করবে। এরপর আসেন লং অ্যাক্টিং ড্রাগগুলো কীরকম কাজ করবে। তারা হচ্ছে বেজাল ইনসুলিন, তাদের কোনো পিক রাইজ হয় না, সো তারা একটা বেজাল লেভেলে 24 আওয়ার্স পর্যন্ত তারা কাজ করে। সুতরাং এদের ডোজ আমরা কি দিনে একবার দিতে পারি। এটা হচ্ছে যে লাইক গ্লার্জিন, হ্যাঁ, এটা হচ্ছে যে এনপিএইচ ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, আর গ্রিন কালারটা হচ্ছে যে শর্ট অ্যাক্টিং।
বা রেগুলার ইনসুলিন বললেও বলতে পারি আমরা এটাকে। তাহলে খেয়াল করেন যে এরা হচ্ছে যে শার্প রাইজ করে সাথে সাথে আবার কমে যায়। সো এদের ডিউরেশন অফ অ্যাকশন অনেক কম, তাই এদেরকে দিনে অনেকবার ব্যবহার করতে পারি। বিশেষ করে আমরা যতবার মিল নিব ততবার মিল নেওয়ার আগে আমাদের র্যাপিড এবং শর্ট অ্যাক্টিংগুলো খেতে হবে, যাতে পোস্ট প্যারেন্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়াটা প্রিভেন্ট হয়। এনপিএইচের ডিউরেশন অফ অ্যাকশনটা হচ্ছে 16 আওয়ার্স। তো এটা আমরা 16 আওয়ার্স পর্যন্ত ইনসুলিনটা আমাদের হাইপারগ্লাইসেমিয়া প্রিভেন্ট করবে, অথবা 12 আওয়ার্স। তো পরবর্তী 12 আওয়ার্সের জন্য আমাদের আরেকবার এনপিএইচ দিতে হবে। কিন্তু লং অ্যাক্টিং যেগুলো, সেগুলো প্রতিনিয়ত একটা বেজাল ইনসুলিন লেভেল মেনটেন করে 24 আওয়ার্স পর্যন্ত। সো এটা দিনে একটা ডোজ দিলেই এনাফ। খেয়াল করুন, যদি কোনো একটা পেশেন্ট র্যাপিড ইনসুলিন এবং শর্ট অ্যাক্টিং রেগুলার ইনসুলিন নেওয়ার পরে যদি সেই পেশেন্টটা মিল না খায়, তাহলে খেয়াল করুন ইনসুলিনের র্যাপিড রাইজের কারণে হাই লেভেল অফ ইনসুলিন তাদের হাইপোগ্লাইসিমিয়া করতে পারে। এই জন্য পেশেন্টকে আগে থেকে বলে রাখতে হবে যে এই ইনসুলিনগুলো নেওয়ার পর অবশ্যই আপনার থেকে 15 থেকে 30 মিনিটের মধ্যে মিল ইনটেক করতে হবে। তাহলে গ্রাফের এই অংশ হচ্ছে যে ইনসুলিন লেভেল, আর এটা হচ্ছে যে টাইম। তাহলে এই গ্রাফ দিয়ে আমি প্রত্যেকটা ইনসুলিনের ডিউরেশন অফ অ্যাকশন এবং ইফেক্টসটা আমি বলে দিলাম। এরপরে আমরা ইনসুলিনের ইউজ সম্পর্কে জানবো এবং কন্ট্রাইন্ডিকেশন সম্পর্কে জানবো। তাহলে এখন ইন্ডিকেশন অফ ইনসুলিন কী কী, ইনসুলিন কখন কখন ইউজ করব। ডায়াবেটিস মেলাইটাস টাইপ 1, এটার একমাত্র ট্রিটমেন্ট ইনসুলিন, বিকজ বিটা সেল ডিস্ট্রাকশন হয়ে যায়। নাম্বার 2, ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2, এটা যখন ওরাল এজেন্ট বা ডায়েট মডিফিকেশন, লাইফস্টাইল চেঞ্জ এগুলো করার পরও যখন ডায়াবেটিস মেলাইটাস কন্ট্রোল হবে না, তখন আমাদের টাইপ 2তেও ইনসুলিন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। এরপর আসেন জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, এটাতে ড্রাগ অফ চয়েস ইনসুলিন, কারণ এটা হচ্ছে হাই মলিকুলার ওয়েট, এটা ব্লাড প্লাসেন্টার ব্যারিয়ার ক্রস করে ফিটাসে যেতে পারে না। এরপর আসেন ডায়াবেটিক কিটোএসিডোসিসে আমরা আইভি ইনসুলিন ইউজ করি। কোন ইনসুলিন? রেগুলার ইনসুলিন। কিন্তু শুধু ইনসুলিন ইউজ করলেও হবে না, সাথে আমাদেরকে আরেকটা জিনিস অ্যাড করতে হবে যখন আইভি ইনসুলিন দিব, সেটা হচ্ছে যে পটাশিয়াম ক্লোরাইড। কারণ আমি তার হাইপার গ্লাইসেমিয়া ট্রিটমেন্ট করতেছি। তো হাইপার গ্লাইসেমিয়া ট্রিটমেন্ট করার জন্য যখন আমি রেগুলার ইনসুলিন দিব, তখন ইনসুলিনের একটা ইফেক্ট হচ্ছে পটাশিয়াম সেলের ভিতর ঢোকানো। তো ওটার সাইড ইফেক্ট হিসেবে হাইপোক্যালিমিয়া ডেভেলপ করতে পারে। তার জন্য আমি এই হাইপোক্যালিমিয়াটাকে প্রিভেন্ট করার জন্য পটাশিয়াম ক্লোরাইড অ্যাড করব। এরপর আসেন হাইপারক্যালিমিয়াতেও আমরা ইনসুলিন ইউজ করতে পারি। কেন? তো হাইপারক্যালিমিয়াতে যখন আমরা ইনসুলিন ইউজ করব, তো ইনসুলিনের সাথে আমরা ডেক্সট্রোজ দিব। কারণ হাইপারক্যালিমিয়া পেশেন্টের আমরা ট্রিটমেন্ট করতেছি হচ্ছে যে পটাশিয়াম লেভেল মেনটেন করার জন্য, বাট ইনসুলিন দিলে তো হাইপোগ্লাইসেমিয়া একটা সাইড এফেক্ট হতে পারে। ওই সাইড এফেক্ট প্রিভেন্ট করার জন্য আমরা কী দিব? ইনসুলিনের সাথে একটা ডেক্সট্রোজ দিব। এটা কিন্তু মনে রাখতে হবে যে আমরা যখন ডায়াবেটিক কিটোসিস ম্যানেজ করবো তখন কিন্তু পটাশিয়াম সাপ্লিমেন্ট দিব, বাট যখন হাইপারক্যালিমিয়া ট্রিটমেন্ট করবো আমরা ডেক্সট্রোজ সাপ্লিমেন্ট দিব, যাতে হাইপোগ্লাইসিমিয়া ডেভেলপ না করে। এছাড়া টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টদের যদি কোনো সার্জারি হয় বা ইনফেকশন বা স্ট্রেস কন্ডিশনে তারা থাকে, সেই ক্ষেত্রে আমরা ওরাল এজেন্ট থেকে শিফট করবো কোথায়? ডাইরেক্ট ইনসুলিন। এরপর আসেন ইনসুলিনের অ্যাডভার্স এফেক্ট কী। মোস্ট কমন একদম প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে হাইপোগ্লাইসেমিয়া। এই হাইপোগ্লাইসেমিয়া কোন ধরনের অ্যাডভার্স এফেক্ট আমাদেরকে কোয়েশ্চেন করলে আমরা কী বলবো? অগমেন্টেড। কারণ আমরা জানি যে ইনসুলিন হাইপোগ্লাইসেমিয়া করে, তো যদি বেশি করে ফেলে সেটা অ্যাডভার্স এফেক্ট হয়ে যায়। তো এই জন্য এটাকে বলা হয় অগমেন্টেড। তো হাইপোগ্লাইসেমিয়া যদি হয়, সাইন সিমটমস আমরা কী পাবো? সাইন সিমটমস আমরা ট্রেমর পাবো, ঠিক আছে। তারপর আমরা পালপিটেশন পাবো। তারপর মোস্ট কমন সাইন হচ্ছে যে সোয়েটিং পাবো। তো এগুলো হয় কারণ হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যায়। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ানোর চেষ্টা করে। এখন হাইপোগ্লাইসেমিয়া হঠাৎ করে যদি হয়ে যায়, এটার ম্যানেজমেন্ট আমরা কীভাবে করব? তাইলে দেখেন, এটা হচ্ছে যে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে এবল টু ড্রিঙ্ক, এবং সেটা যদি বাসায় হয়, ঠিক আছে। তাহলে এবল টু ড্রিঙ্ককে আমরা আবার দুইটা কন্ডিশনে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে ইয়েস, আর একটা হচ্ছে নো। তাইলে ড্রিঙ্ক যদি করতে পারে ইয়েস, তাহলে আমরা কি করব? তাকে ওরাল সুগার দিব, হানি দিতে পারি, তারপরে আমরা চকলেট, তারপরে ওরাল ডাইরেক্ট গ্লুকোজ সাপ্লিমেন্ট দিতে পারি। যদি কোনো কিছু ড্রিঙ্ক করতে না পারে, তখন আমাদের চয়েস কি? চয়েস হচ্ছে যে আইএম গ্লুকাগন, ইন্ট্রামাসকুলার গ্লুকাগন দিয়ে দেওয়া। গ্লুকাগন দিয়ে গ্লুকোজ লেভেল বাড়িয়ে দিবে। তো এখন যদি এটা হসপিটালে হয়, আনকনশিয়াস, তাহলে আনকনশিয়াস পেশেন্টকে তো আমরা মাস্ট বি হসপিটালাইজ করতে হবে।
আনকনশিয়াস পেশেন্ট যদি হসপিটালে হয় তাহলে হসপিটালে প্রথম আমাদের কাজ হচ্ছে যে আইভি লাইন করা, অর্থাৎ ক্যানুলা করা। আইভি লাইন যদি করতে পারি ইয়েস, তাহলে আমরা আইভি গ্লুকোজ দিব। আর যদি আইভি লাইন করতে না পারি তাহলে আমরা ইন্টারমাসকুলার গ্লুকাগন দিয়ে দিব। আর এটা যদি হোমে হয়, আনকনশিয়াস যদি হোমে হয়, তাহলেও আমরা ইন্টারমাসকুলার গ্লুকাগন দিব। এটা হচ্ছে আমাদের হাইপোগ্লাইসেমিয়ার ম্যানেজমেন্ট। এরপরে এই ইনসুলিনের সাথে একটা গুরুত্বপূর্ণ ড্রাগ ইন্টারাকশন আছে। সেটা কি? সেটা হচ্ছে যে বিটা ব্লকার, নন সিলেক্টিভ। বিশেষ করে বিটা ব্লকার যদি আমরা ইউজ করি, এটা হচ্ছে যে বিটা 2কে ব্লক করে দিবে ইন লিভার। তো একটা পেশেন্ট যখন হাইপোগ্লাইসেমিক স্টেটে চলে যায় তখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি শুরু হয়। ওই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বিটা 2কে স্টিমুলেট করে কী করে হাইপোগ্লাইসেমিয়াটাকে প্রিভেন্ট করে, অর্থাৎ ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় দেয়। এখন আমি যদি ওই পেশেন্টকে আমি যদি বিটা ব্লকার দিয়ে রাখি, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আসতেছে বাট বিটাকে স্টিমুলেট না করার কারণে গ্লুকোজ লেভেল বাড়তেছে না। এজন্য আমরা কোনো সাইন সিমটমস পাবো না, হাইপোগ্লাইসেমিয়ার কোনো সাইন সিমটমস পাবো না, লাইক পালপিটেশন, ঠিক আছে, এগুলো কিছু পাবো না। শুধুমাত্র একটা সাইন্স পাবো, সেটা হচ্ছে যে সোয়েটিং। তো এই ক্ষেত্রে পেশেন্টকে এডুকেট করতে হবে যে ইনসুলিন যদি কেউ নেয় তাকে বিটা ব্লকার দেওয়া যাবে না, কন্ট্রাইন্ডিকেটেড। এরপরে নেক্সট যে অ্যাডভার্স ইফেক্ট সেগুলো হচ্ছে 2 নম্বর অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে অ্যালার্জি। তো এই অ্যালার্জি কেন হয়? কারণ আগে বোভাইন প্যাঙ্কিয়াস থেকে ইনসুলিন কালেক্ট করা হতো, এটার জন্য অ্যালার্জি হতো। তবে এখন হিউম্যান ইনসুলিন ইউজ করার ফলে অ্যালার্জির পরিমাণটা কমে গেছে। ওয়েট গেইন কেন হয়? বিকজ আমরা জানি যে ইনসুলিন কী করে, লাইপোজেনেসিস করে, ঠিক আছে, অ্যান্ড প্রোটিন সিনথেসিস করে, ঠিক আছে। তো এগুলো করলে মাসেল মাস বেড়ে যায়, তারপর ফ্যাটের পরিমাণ বেড়ে যায়, এই জন্য ওয়েট গেইন হয়। এডেমা কেন হয়? এডেমা হয় যে ইনসুলিনের সোডিয়াম রিটেনশন প্রপার্টি আছে কিডনি থেকে, সো এই জন্য এডেমা হয়। লাইপোডিস্ট্রফি কেন হতে পারে? লাইপোডিস্ট্রফি হতে পারে যদি সেম সাইডে সাবকিউটেনিয়াস ইনসুলিন কন্টিনিউয়াসলি ইউজ করা হয়, তখন লাইপোডিস্ট্রফি হতে পারে। এই জন্য পেশেন্টকে বলে দেওয়া হয় যে আপনি অল্টারনেট সাইটে প্রতিদিন ইনসুলিন সাবকিউটেনিয়াসলি ইউজ করবেন। মোস্ট কমন অ্যাডভার্স ইফেক্ট। আরেকটা আমরা দেখলাম যে হাইপোক্যালেমিয়া। এরপরে আমি ইনসুলিনের কিছু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ।